মধ্যরাতের যুদ্ধ। হ্যারি ড্রাকো ম্যালফয়কে দেখার আগে ধারণাই ছিল না যে ডার্লির চেয়ে বেশি ঘৃণা করে এমন কেউ থাকতে পারে। যদিও প্রথম বর্ষ গ্রাইফিন্ডারদের স্লাইথেরিনদের শুধুমাত্র 20 বিষয় পাঠ্য এক মাসে নিতে হতো, তাই ম্যালফয়ের সঙ্গ পাবার তেমন প্রয়োজন ছিল না। গ্রাইফিন্ডারদের প্রমোদ কক্ষে একটি বিজ্ঞপ্তি দেওয়া ছিল, সে শূন্যে ধারণ পাঠ বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং গ্রাইফিন্ডার ও স্লাইথেরিন একযোগে পাঠ নেবে। অদ্ভুত, হ্যারি রহস্যপূর্ণভাবে বলল, যা আমি সর্বদা চেয়েছি। অন্য সবকিছু থেকে শূন্য ধাবন পাঠ গ্রহণে আগ্রহ ছিল বেশি। রন যুক্তিপূর্ণভাবে বলল যে সবসময় ম্যালফয় প্রমাণ করতে চায় যে সে কতটা ভালো, কারণ সে তোমার খ্যাতিকে হিংসা করে। ম্যালফয় অবশ্যই শূন্য ধাবন সম্পর্কে অনেক কথাই বলেছিল। সে চিৎকার করে অনুযোগ করেছিল, প্রথম বর্ষে কখনোই কুইডিচ বাড়িতে ঢোকা হবে না। রন বুঝতে পারে না, যেখানে কেবল একটা বল নিয়ে খেলা হয় আর কারুরই ওড়ার অনুমতি নেই, সে খেলায় উত্তেজনার কি থাকতে পারে। হ্যারি দেখলো রন ডেনের ওয়েস্ট হ্যাম ফুটবল টিমের ছবিতে খোঁচা মারছে খেলোয়াড় লড়াবার জন্য। নেভিল জীবনে কখনো ঝাঁটা হাতলে চড়েনি, কারণ তার ঠাকুমা এটার কাছে যেতে দেয়নি। হ্যারি মনে করে নেভিলকে এটা করতে না দিয়ে ভালো করেছে, কারণ হাঁটা চলার মধ্যে সে অজস্র দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। হারমিওন গ্র্যাঞ্জারেরও নেভিলের মতো ওড়ার বিষয় ভীতি ছিল। এটা এমনই ব্যাপার যে তুমি শিখতে পারবে না বই পড়ে। ব্যাপারটা এই নয় যে সে চেষ্টা করেনি। বৃহস্পতিবার প্রাতরাশে বিরক্তিকর ভাবে বোকা বানিয়েছিল। কুইডিচ থ্রু দি এজেস বইটা পাঠাগার থেকে এনেছিল নেভিল। হ্যারির বুঝতে সময় লাগছে। হ্যাগ্রিডের বক্তৃতার কিছু অংশ ম্যালফয় বুঝে ফেলেছিল খুব তাড়াতাড়ি। তীক্ষ্ণ দৃষ্টির পেঁচা যা ম্যালফয়ের বাহন, তা তাকে এনে দিচ্ছিল মিষ্টির বাক্স ঘর থেকে। সে আনন্দের সঙ্গে তা খুলছিল স্লাইথেরিনের টেবিলে। নেভিলকেও একটি পক্ষী পেঁচা ঠাকুমার কাছ থেকে একটা প্যাকেট এনে দিয়েছিল। নেভিল সেটা খুব উৎসাহের সঙ্গে খুলে দেখল, একটা বড় গুলির মতো কাঁচের বল যা সাদা ধোঁয়ায় পূর্ণ ছিল। এটা মনে রাখার মন্ত্র সে ব্যাখ্যা করেছিল। ঠাকুমা জানতেন যে নেভিল প্রায় ভুলে যেত। এটা তোমায় বলে দেবে যে তুমি করতে ভুলে গেছো। দেখো, এটা এই রকম শক্ত করে যদি ধরো এবং এটা যদি লাল হয়ে যায়, তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, কারণ মনে রাখার যন্ত্রটা হঠাৎ নীলচে লালে উদ্ভাসিত হলো। তুমি নিশ্চয় কিছু ভুলে গেছো। নেভিল কি ভুলে গেছে সেটা মনে করার চেষ্টা করছিল যখন ড্রাকো ম্যালফয় সেই গ্রাইফিন্ডার টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় মনে রাখার যন্ত্রটা তার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। হ্যারি ও রন লাফিয়ে উঠল। তারা ম্যালফয়ের সঙ্গে মারামারি করার কথা ভাবছিল, কিন্তু প্রফেসর ম্যাকগোনাগল ব্যাপারটা বুঝতে পেরে স্কুলের অন্যান্য শিক্ষকদের চেয়ে তাড়াতাড়ি ব্যাপারটা থামিয়ে দিলেন। কি হচ্ছিল? ম্যালফয় আমার মনে রাখার যন্ত্রটা নিয়েছিল প্রফেসর। ম্যালফয় হামাগুড়ি দিয়ে মনে রাখার যন্ত্রটা তাড়াতাড়ি টেবিলের উপর রেখে দিল। এই দেখো, বলেই সে ক্র্যাব গয়লের পেছনে চলে গেল। সেই দিন বিকেল 3:30 সময় হ্যারি, রন এবং অন্যান্য গ্রাইফিন্ডার তাদের সামনের মাঠে গিয়ে জড়ো হলো প্রথম শূন্যে ধারণ পাঠ নেবার জন্য। দিনটা ছিল পরিষ্কার। ঘাসগুলো তাদের পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছিল। ঢালু তৃণময় মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল যে বনে তাদের যাওয়া বারণ তার উল্টো দিকের মাঠে। স্লাইথেরিনরা সেখানে পৌঁছে গিয়েছিল এবং মাঠে একটা লাইনের কাছে 20 ঝাঁটার হাতল শোয়ানো ছিল। হ্যারি শুনতে পেল ফ্রেড ও জর্জ ওয়েসলি অনুযোগ করছে স্কুলের ঝাঁটাগুলো সম্পর্কে, এই কথা বলে যে
সে যদি এদিকে চড়ে তুমি সর্বদাই সোজা বাঁ দিকে উড়াবে। তাদের শিক্ষক ম্যাডাম হুচ এলেন। তিনি বেটে চুলগুলো ধূসর এবং তার হলুদ চোখ বাজ পাখির মতন। ভালো কথা, তোমরা অপেক্ষা করে আছো কেন? তিনি ঘেউ ঘেউ করে উঠলেন। সবাই এসে ঝাঁটার হাতলের কাছে দাঁড়াও, এসো, তাড়াতাড়ি এসো। হ্যারি তার ঝাঁটার নিচের দিকে তাকালো। এটা পুরনো এবং কিছু ডালপালা আটকে আছে বিচ্ছিরি ভাবে কোনাকুনি। ম্যাডাম হুচ বললেন, তোমাদের ঝাঁটার ওপরে ডান হাত রেখে বলো এবং ওঠো। ওঠো বলে তৎক্ষণাৎ সবাই চেঁচিয়ে উঠল। হ্যারির ঝাঁটা তৎক্ষণাৎ উঠে এলো, কিন্তু কেবল কয়েকজনের ক্ষেত্রে এমনটা ঘটলো। হারমিয়ন গ্র্যাঞ্জারেরটা কেবল মাটিতে গড়াগড়ি খেলো এবং নেভিলেরটা নড়লই না মোটে। হ্যারি ভাবলো সম্ভবত ঝাঁটারা ঘোড়ার মতো বলতে পারে। কম্পিত স্বরে পরিষ্কার ভাবে বলল, সে মাটিতে তার পা রাখতে চায়। ম্যাডাম হুচ তাদের দেখালেন পেছনে না হড়কে কেমন করে ঝাঁটায় চড়তে হয়, কেমন করে ওপরে নিচে দাঁড় বাইতে হয়, ঠিকভাবে ধরে। হ্যারি ও রন উৎফুল্ল বোধ করলো যখন তিনি ম্যালফয়কে বললেন, বহু বছর ধরে সে ফুল করে যাচ্ছে। এখন যেই আমার বাঁশিতে ফু দেব, তোমরা মাটি থেকে লাফিয়ে উঠবে, বললেন ম্যাডাম হুচ। তোমাদের ঝাঁটা শক্ত করে ধরো, কয়েক ফুট ওপরে ওঠো, তারপর সোজা নিচে নেমে এসো আরো নতুন কিছু শিখতে, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে। কিন্তু নেভিল ঘাবড়ে গেল এবং জড়িয়ে ফেলল এবং ভীত হয়ে মাটি ছেড়ে উঠে পড়ল। বাঁশি ম্যাডাম হুচের ঠোঁট ছোঁয়ার আগেই। ফিরে এসো, তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু নেভিল বোতলের মুখ থেকে ছিটকে পড়া ছিপির মতো সোজা উপরে উঠতে লাগলো। 12 ফুট 20 ফুট ওপরে। হ্যারি দেখলো তার ক্ষতবিক্ষত সাদা মুখ মাটির ওপর ছিটকে পড়েছে। সে হাঁপাচ্ছে, হড়কে গেছে ঝাঁটা থেকে খানিকটা দূরে। হাউম একটা বাজের মতো বিচ্ছিরি আওয়াজ করে। নেভিল মুখ থুবড়ে ঘাসের স্তূপের উপর পড়ে রয়েছে। তার ঝাঁটার হাতল আরো উপরে উঠতে লাগলো। শেষকালে যে বনে যাওয়া অলসভাবে সেই দিকে পড়তে শুরু করে চোখের আড়ালে সে চলে গেল। ম্যাডাম হুচ নেভিলের উপর ঝুঁকে পড়লেন। তার মুখও নেভিলের মতো সাদা হয়ে গেছে। হ্যারি শুনতে পেল তিনি মৃদু স্বরে বললেন, কোমর ভেঙে গেছে। ঠিক আছে। উনি উঠে ক্লাসের অন্যদের দিকে ফিরলেন। হুচের কড়া সতর্কতা, আমি যতক্ষণ না ছেলেটাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসি ততক্ষণ কেউ নড়াচড়া করবে না। এই ঝাঁটাগুলো যেখানে আছে সেখানেই থাক। নেভিল ধীরে ধীরে উঠে ম্যাডাম হুচের কোমর জড়িয়ে ধরে চলতে লাগলো। যে মুহূর্তে তারা শ্রবণ সীমার বাইরে গিয়ে পৌঁছলো, ম্যালফয় তখন হাসিতে ফেটে পড়ল। তুমি কি ওর মুখটা দেখেছো? কি বিভৎস! চুপ করে ম্যালফয়, প্রতিবাদ করে উঠল সবাই। দেখো, ম্যালফয় এগিয়ে ঘাস থেকে কিছু একটা তুলে নিয়ে বলল, এটাই লং বটমের ঠাকুমা দিয়েছে। মনে করার যন্ত্রটা সূর্যের আলোয় চকচক করতে লাগলো। ওটা এখানে দাও ম্যালফয়, শান্তভাবে হ্যারি বলল। ম্যালফয় একটা বিশ্রী হাসি উপহার দিল হ্যারিকে। আমি এটাকে এমন জায়গায় ফেলবো যেখান থেকে লং বটমের সংগ্রহ করতে হবে, অনেক ওপরে, গাছের ওপর। ওটা এখানে দাও, হ্যারি বলল। কিন্তু ম্যালফয় তার ঝাঁটার উপর উঠে বসলো ও চলতে শুরু করলো। সে যাতে ভালোভাবে ভাসতে ভাসতে গাছের চূড়ায় পৌঁছে যায় সেইভাবেই সে চলতে লাগলো। তারপর বলল, পটার, এটা নিতে এখানে এসো। হ্যারি তার ঝাঁটা জাপটে ধরল। না! হারম্যান গ্র্যাঞ্জার চিৎকার করলো। ম্যাডাম হুচ আমাদের নড়তে বারণ করে গেছেন, তুমি আমাদের বিপদে ফেলো না। হ্যারি তার কথা শুনল না। তার কান দিয়ে রক্ত পড়ছিল। সে ঝাঁটার উপর উঠে মাটিতে লাথি মারল এবং শূন্যে বহুদূর উঠে গেল। তার চারদিকের বাতাসে চুল চোপড়া উঠছিল এবং খুব আনন্দের সঙ্গে সে অনুভব করলো যা সে কখনো শেখেনি, সেই কাজটা খুবই সোজা। এটা তাকে খুব আশ্চর্য করলো যে তারা ঝাঁটাটা একটু উপরের দিকে উঁচু করলো, এটাকে মারো উপরে নিয়ে যাবার জন্য। নিচের মেয়েরা চিৎকার করছিল এবং রন অভিনন্দন সূচক আওয়াজে তার প্রশংসা করলো।
সে তার ঝাঁটাকে হাওয়ার মধ্যে সোজাসুজি ম্যালফয়ের সামনে নিয়ে এলো। তা দেখে ম্যালফয় অবাক হলো। এটা এখানে দাও, তা না হলে আমি তোমাকে ঝাঁটা থেকে ফেলে দেব। ও আচ্ছা, ম্যালফয় তাচ্ছিল্যভাবে বলল, কিন্তু তাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। হ্যারি জানতো তাকে কি করতে হবে। সে সামনের দিকে ঝুঁকে পড়ে তার ঝাঁটাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে ম্যালফয়ের দিকে বর্ষার মতো ছোটালো। ভাগ্যিস ম্যালফয় সময় মতো একটু সরে গিয়েছিল। হ্যারি ঘুরে ঝাঁটাটা আবার ম্যালফয়ের দিকে নিয়ে গেল। নিচে দর্শকদের হাততালি উঠল। ক্রাব ও গয়েল কেউ এখানে নেই তোমাকে বাঁচানোর জন্য, হ্যারি বলল। একই চিন্তা ম্যালফয়কে উদ্বিগ্ন করলো। ধরো যদি তুমি পারো, ও চেঁচিয়ে বলল এবং কাচের বলটা বাতাসে ছুড়ে দিল। সেটা ফিরে এসে মাটির দিকে নামতে লাগলো। হ্যারি দেখেছিল বলটা আস্তে আস্তে উপর দিকে উঠছিল, তারপর নিচের দিকে পড়তে শুরু করলো। সে সামনের দিকে ঝুঁকলো এবং তার ঝাঁটার হাতলটা নিচু করলো। পর মুহূর্তে সে গতি সঞ্চয় করে দ্রুত বেগে বলটার দিকে ঝাঁপ মারলো। বলটা ছুটছে, তার কানের পাশ দিয়ে বাতাস বাঁশির মতো আওয়াজ করে তীব্র বেগে সরে যাচ্ছে। নিচের লোকেরা অবাক বিস্ময়ে দেখলো সে তার হাতটা বাড়িয়ে দিল। মাটি থেকে ঠিক 1 পা উপরে সে ওটাকে লুফে নিল এবং ধীরভাবে সে মাটিতে নেমে এলো, মনে রাখা যন্ত্রটাকে তার মুঠোর মধ্যে নিয়ে। হ্যারি পটার, প্রফেসর ম্যাকগোনাগল বললেন। তার পা কাঁপছিল। হগওয়ার্টসে এরকমটা আগে কখনো দেখিনি। বিস্ময়ে তিনি নির্বাক হয়ে গেলেন। তিনি তার চশমার কাঁচ দিয়ে তীব্রভাবে তার দিকে তাকিয়ে বললেন, তোমার পাও ভেঙে যেতে পারত। এটা তার দোষ নয় প্রফেসর। শান্ত হও মিস পাটিল। কিন্তু ম্যালফয়, যথেষ্ট হয়েছে মিস্টার ওয়েসলি। পটার, তুমি আমার সঙ্গে এসো। প্রফেসর ম্যাকগোনাগল তাকে নিয়ে পাথরের সিঁড়ির কাছে এলেন। একটা দরজা খুলে হ্যারিকে নিয়ে একটা বারান্দা দিয়ে হাঁটতে শুরু করলেন। হ্যারি ভাবছিল তার দুর্ভাগ্যের কথা। নিশ্চয়ই কোনো কঠোর শাস্তি তাকে পেতে হবে, হয়তো তাকে তাড়িয়ে দেওয়া হবে। এই ভেবে সে বিমর্ষভাবে প্রফেসরের পেছন পেছন হাঁটছিল। প্রফেসর ম্যাকগোনাগল একটা শ্রেণীকক্ষের বাইরে এসে থামলেন। দরজা খুলে ভেতরে মুখটা ঢুকিয়ে, ক্ষমা করবেন প্রফেসর পিচুইক, কয়েক মুহূর্তের জন্য আমি উডকে পেতে পারি। উড? হ্যারি অবাক হলো। উড কি একটা বেড যেটা তিনি আমাদের উপর ব্যবহার করবেন? কিন্তু উড বেরিয়ে এলো, একটা লোক যার বয়স 50 বছর, ফিচুইকের ক্লাস থেকে। প্রফেসর ম্যাকগোনাগল ওদের দুজনকেই বললেন, তোমরা আমাকে অনুসরণ করো। তারা বারান্দা দিয়ে হাঁটা শুরু করলো। উড কৌতূহলী চোখে হ্যারিকে দেখছিল। প্রফেসর ম্যাকগোনাগল আর একটা ক্লাসে ঢুকলেন। সেখান থেকে পিপসকে নিলেন। পিপস, ঘর থেকে বেরো, তিনি বললেন। পিপস চকটা রেখে বেরিয়ে এলো ঘর থেকে, কারণ তিনি ক্লাস নিচ্ছিলেন। প্রফেসর ম্যাকগোনাগল দরজাটা ভেজিয়ে দিয়ে তাদের দুজনের দিকে ফিরে বললেন, পটার, এ হচ্ছে অলিভার উড। উড, আমি একজন শিকার তোমাকে দেব। উডের হতভম্ব চাহনিতে আনন্দে ফুটে উঠল। আপনি কি যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলছেন? অবশ্যই, প্রফেসর ম্যাকগোনাগল মধুর স্বরে বললেন। ছেলেটি সহজাত প্রতিভাধর, আমি এমনটি আর কখনো দেখিনি। পটার, এটাই কি তোমার প্রথম ঝাঁটায় চড়া? হ্যারি শান্তভাবে মাথা নাড়ে। সে বুঝতে পারছিল না যে কি ঘটতে চলেছে, তবে সে বুঝতে পারছিল যে বহিষ্কারের শাস্তি তাকে পেতে হবে না, এবং সে বেশ জোর পাচ্ছিল মনে। প্রফেসর ম্যাকগোনাগল উডকে বললেন, প্রায় 50 ফুট ঝাঁপিয়ে হাত বাড়ালো। ও একটা জিনিস ধরে ফেলেছিল যেটা চার্লি ওয়েসলির পক্ষে অসম্ভব। উড এমন ভাবে তাকালো যেন তার স্বপ্ন সত্যি হতে চলেছে। সে উত্তেজিত ভাবে জিজ্ঞাসা করলো, তুমি কি কখনো উইডিচ খেলা দেখেছো পটার? উড হচ্ছে গ্রাইফিন্ডার টিমের দলনায়ক, প্রফেসর ম্যাকগোনাগল বললেন। এর চেহারাটাও শিকারদের মতো। উড হ্যারির চারদিকে ঘুরতে লাগলো এবং তাকে দেখতে লাগলো। হালকা দ্রুতগতি সম্পন্ন একটি সুন্দর ঝাঁটা ওর জন্য ব্যবস্থা করে দিতে হবে প্রফেসর। একটি নিম্বাসে 2000 কিংবা ক্লিন সুইপ 7। আমি
প্রফেসর ডাম্বেলডোরের সঙ্গে কথা বলবো এবং দেখি যদি প্রথম বর্ষের জন্য যে নিয়ম নীতি আছে তা যদি শিথিল করা যায়। এবছর আমাদের গত বছরের চেয়ে ভালো দল গড়তে হবে। প্রতিদ্বন্দ্বিতায় স্নাইথেরিয়ানরা একদম কাত করে দিয়েছিল আমাদের। বহুদিন সেভার্স স্নেপের মুখোমুখি হতে পারেনি। প্রফেসর ম্যাকগনাগল চশমার কাচের উপর দিয়ে স্থিরভাবে হ্যারিকে দেখতে লাগলেন। আমি দেখতে চাই তুমি কঠোর অনুশীলন করছো। আমি তোমার শাস্তি মুকুবের কথা ভাবতে পারি। একটু হেসে তোমার বাবা খুব গর্বিত হতেন, তিনি বললেন। তিনি নিজেও খুব চমৎকার কুইডিচ খেলোয়াড় ছিলেন। রাতে খাওয়ার সময় হ্যারি যখন রনকে বলল প্রফেসর ম্যাকগনাগলের সঙ্গে মাঠ ছেড়ে যাওয়ার পর কি ঘটেছিল, তখন রন মুখের খাবার শেষ না করেই বলল, তুমি তামাশা করছো না তো? রন এতটাই বিস্মিত অভিভূত হলো যে হ্যারির দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। আগামী সপ্তাহ থেকে আমার অনুশীলন শুরু হবে। উড বিষয়টা গোপন রাখতে বলেছেন। এমন সময় ফ্রেড ও জর্জ ওয়েসলি হ্যারির কাছে দৌড়ে এলো। খুবই প্রশংসার কাজ করেছে। উড আমাদের সবকিছু বলেছে, জর্জ বলল। আমি বলছি এবার আমরা কুইডিচ কাপ বিজয়ী হব। চার্লি চলে যাওয়ার পর থেকে আমরা এটা জয় করতে পারিনি। আমাদের দল এবার খুব ভালো হয়েছে। বলার সময় উড আনন্দে লাফাচ্ছিল। ফ্রেড বলল, যাই হোক আমাদের এক্ষুনি চলে যেতে হবে। লি জর্ডন একটা গোপন রাস্তা খুঁজে পেয়েছে স্কুলের বাইরে যাবার। বিদায়। ফ্রেড ও জর্জ চলে যাবার পর মুহূর্তে ম্যালফয় ঢুকলো। তার সঙ্গে ছিল ক্র্যাব ও গয়েল। তোমার শেষ খাবারটি কি খেয়েছো পটার? কখন মাগলসে যাওয়ার ট্রেনটা ধরবে? তোমাকে খুব সাহসী মনে হচ্ছে। তুমি পৃথিবীতে ফিরে এসে তোমার বন্ধুদের সঙ্গ পেয়েছো তো? ঠান্ডা গলায় বলল হ্যারি। আজ রাতে আমি তোমার সঙ্গে জাদুর লড়াই করতে চাই, শুধুমাত্র জাদুদণ্ড দিয়ে কোনো রকম বল প্রয়োগ না করে। কি ব্যাপার? আমার মনে হচ্ছে জাদুর লড়াই এর ব্যাপারটা তুমি আগে শোনোনি। নিশ্চয়ই শুনেছে। তার দিকে ঘুরে রন বলল, আমি হব তার সাহায্যকারী। তোমার সঙ্গে কে থাকবে? ম্যালফয় ক্র্যাব এবং গয়েলের দিকে তাকিয়ে মেপে নিল। ক্র্যাব, সে বলল, মাঝরাতে ঠিক আছে? ভয়েস স্মৃতি চিহ্ন রাখার ঘরে, ওটা সব সময় খোলা থাকে। যখন ম্যালফয় চলে গেল হ্যারি ও রন দৃষ্টি বিনিময় করলো। হ্যারি জানতে চাইল, জাদুর লড়াই কি? রন যে তার দ্বিতীয় হবে সেটাই বা কি? তোমার দ্বিতীয় মানে? দ্বন্দ্বে তুমি যদি মারা যাও তোমার হয়ে কে লড়বে? রন আবার খেতে খেতে বলল। হ্যারির মুখ লক্ষ্য করে রন আবার তাড়াতাড়ি বলল, মানুষ সাধারণত ঠিকঠাক লড়াইয়ে মারা যায় সত্যিকারের জাদু যুদ্ধে। তোমার আর ম্যালফয়ের মধ্যে জাদুটা হবে বিদ্যুৎ চমকের। তোমরা দুজনের কেউই যেহেতু যথেষ্ট জাদু জানো না, সত্যিকারের ক্ষতি হবার সম্ভাবনা নেই। আচ্ছা, জাদুদণ্ড নাড়াবার পরও যদি কিছু না ঘটে তখন আমি কি করব? হ্যারি জানতে চাইল। জাদুদণ্ডটা ছুঁড়ে ফেলে ম্যালফয়ের নাকে একটা ঘুষি বসিয়ে দেবে, বলল রন। ক্ষমা করো। তারা দুজনেই দেখলো হারমিয়ন গ্র্যাঞ্জের কথাটা বলল। এখানে কি কেউ শান্তিতে খেতে পারবে না? রন বলল। হারমিয়ন কথাটা গ্রাহ্য না করে হ্যারিকে বলল, আমার ইচ্ছে না থাকলেও তোমার ও ম্যালফয়ের মধ্যে কথাটা আমার কানে গেছে। আমি বলছি রাজ্যে জাদুদণ্ড নিয়ে স্কুলের চারদিকে তুমি ঘুরো না। গ্রাইফিন্ডর হিসেবে এটা শাস্তিযোগ্য অপরাধ। তুমি যদি ধরা পড়ো, এটা তোমায় দেখতে হবে না, হ্যারি বলল। বিদায় বিদায়, রন বলল।